জনাব শিশির মনির সাহেব নতুন করে কিছু প্রশ্ন তুলেছেন যে গণভোট বা জুলাই সনদ যদি অবৈধ হয় বা সংবিধান পরিপন্থী হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো সংবিধানের সাথে যায় কিনা, এগুলো সংবিধান পরিপন্থী কিনা, এগুলো সংবিধানে আছে কিনা বা এর কোনো জবাব আছে কিনা। হ্যাঁ, জনাব শিশির মনির সাহেব এর যথেষ্ট জবাব রয়েছে, সংবিধান দিয়েই আজকে এর জবাব দিব। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে জুলাই সনদ বা গণভোটের কার্যকারিতা স্থগিত চেয়ে বা এটা অবৈধ ঘোষণা করা হোক এমনটা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এরপরেই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সামনে এসেছে। সকালবেলা এই বিষয়ে আমি একটা আলোচনা করেছিলাম, সেখানে কমেন্টে অসংখ্য প্রশ্ন এসেছে, ওই সেম প্রশ্নগুলো যেগুলো শিশির মনির সাহেব করেছেন। তো শিশির মনির সাহেবের প্রশ্নগুলো কি আমরা দেখি, তাহলেই ওই কমেন্টে যেই প্রশ্ন এসেছে সেগুলো চলে আসবে। তিনি বলেছেন যে গণভোট বা জুলাই সনদ যদি সংবিধান পরিপন্থী হয়, সংবিধানে না থাকে, তাহলে অভ্যুত্থান সংবিধানে ছিল কিনা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল কিনা, 26 সালের নির্বাচন সংবিধানে ছিল কিনা, গণভোট সংবিধানে ছিল কিনা। যদি এগুলো সংবিধানে না থাকে তাহলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বা শপথের ক্ষেত্রে আপনারা সংবিধান খুঁজেন কেন? এর কি কোনো উত্তর আছে? হ্যাঁ, জনাব শিশির মনির সাহেব, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, আপনি নিজেও জানেন যে এগুলো সংবিধান ওয়াইজ হয়েছে, সংবিধানে এগুলো আছে, সংবিধানে এর যথেষ্ট উত্তর রয়েছে, কিন্তু আপনি জেনেও না জানার ভান ধরছেন, আপনি প্রশ্নগুলো তুলছেন, কারণ আপনারা রাজনীতিবিদ, রাজনীতিবিদদের এটাই কাজ। ঠিক আছে, আপনি প্রশ্ন তুলেছেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। এছাড়া দেখেছি এই প্রশ্ন এনসিপির নাহিদও তুলেছেন যে গণভোট বাতিল হলে নতুন সরকারেরও বৈধতা থাকবে না, বা এই অ্যাডভোকেট শিশির মনির তিনিও আলাদা একটা বক্তব্যে বলেছিলেন যে গণভোট যদি অবৈধ হয় তাহলে এই নির্বাচনটাও অবৈধ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, এই যে জুলাই সনদ বা গণভোট স্থগিত চেয়ে বা এটার অবৈধতা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে, হাইকোর্ট কর্তৃক কি এটি অবৈধ ঘোষিত হতে পারে, স্থগিত হতে পারে? হ্যাঁ, অবৈধ হওয়ার বা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আইন তাই বলছে। কারণ গণভোটটা যেই পদ্ধতিতে করা হয়েছে সেটা টোটালি একটা বেআইনি পদ্ধতিতে। চলুন আমরা গণভোটের আইনি পদ্ধতিটা দেখার চেষ্টা করি। গণভোট আইন 1991, এখানে বলা হয়েছে সংবিধানের 142-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর কোনো সিদ্ধান্ত বা কোনো বিল বা কোনো আইন প্রথমে সংসদে গৃহীত হইবে, তারপর উহাতে রাষ্ট্রপতি সম্মতি দান করিবেন কি করিবেন না, এই প্রশ্নটি যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়ন কল্পে প্রণীত আইন। মানে গণভোটটা হতে হয়, আগে পার্লামেন্ট বা সংসদে সিদ্ধান্ত হবে, তারপরে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরে গেলে সেই সময়ে যদি মনে হয় যে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু, এটা নিয়ে জনগণের আরো অধিকতর মতামত নেওয়া দরকার, তখন গণভোটের আয়োজন করা হয়। কিন্তু এই বছর ডক্টর ইউনূস আলী রিয়াজরা যে গণভোট করেছে সেটা তো টোটালি উল্টো। পার্লামেন্ট নেই বা সংসদ নেই, আলোচনা নেই, তারা পার্লামেন্টের বাহিরে বসে একটা গণভোট করেছে, সেটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে হ্যাঁ পাশ করিয়ে নিয়ে এসেছে, তারপরে সেটাকে সংসদে উত্থাপন করতে চায়, সংবিধানে সংযুক্ত করতে চায়। প্রসেসটা টোটাল উল্টো হয়ে গেল না? বিশ্বের কোন সভ্য রাষ্ট্রে এই ধরনের উল্টো পদ্ধতিতে কোনো গণভোট হয়েছে বলে আমার জানা নেই। তো এই ধরনের বেআইনি পদ্ধতিতে যে গণভোট হয়েছে, সেই গণভোট আদালত কর্তৃক স্থগিত বা বেআইনি ঘোষিত হতে পারে। আর গণভোট যদি বেআইনি হয়ে যায় বা স্থগিত হয়ে যায় তাহলে জুলাই সনদের কার্যকারিতার আর নতুন করে তেমন আলোচনার স্কোপ থাকে না। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আলোচনার স্বার্থে যদি ধরে নেই যে উচ্চ আদালত কর্তৃক জুলাই সনদ বা গণভোট অবৈধ হতে যাচ্ছে বা স্থগিত হচ্ছে, তাহলে নাহিদ ইসলাম শিশির মনিরদের দাবি অনুযায়ী নতুন সরকার কি অবৈধ হয়ে যাবে বা সংসদ নির্বাচনটা কি অবৈধ হবে? একদমই বিষয়টা এমন না, কোনো সম্ভাবনা নেই অবৈধ হওয়ার। কারণ গণভোটের বৈধতা অবৈধতার সাথে জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা অবৈধতার বিন্দু পরিমাণে কোনো সম্পর্ক নেই। জাতীয় সংসদ নির্বাচনটা সংবিধান এবং আইন মেনেই হয়েছে। প্রথমে তফসিল ঘোষণা করা, তারপরে ইলেকশন কমিশন তাদের নিয়ম অনুযায়ী এই নির্বাচন কন্ডাক্ট করা, তারপরে ফলাফল ঘোষণা করা,
এবং সর্বশেষ যে শপথ পাঠ করানো হয়েছে সেটাও সংবিধান মেনে সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে তৃতীয় তফসিলের পঞ্চম পার্টের নির্দিষ্ট ফর্ম অনুযায়ী শপথ পাঠ করাতে হবে, সেটাই করানো হয়েছে। তো গণভোটের বৈধতা অবৈধতার সাথে কেন এই জাতীয় নির্বাচন অবৈধ হতে যাবে, কোনো প্রশ্নই আসে না। এছাড়া এই নির্বাচন নিয়ে শিশির মনির সাহেব যে প্রশ্ন করেছেন 2026 সালে নির্বাচন সংবিধানে ছিল কিনা, অবশ্যই সংবিধানে ছিল। সংবিধানের নিয়ম মেনেই এই নির্বাচন হয়েছে। এই মহল থেকে বিভিন্ন সময় তারা দাবি তুলেছিল যে নির্বাচন সংবিধান অনুযায়ী হতে হলে সেটা নাকি 2029 সালে হতে হবে। কোথায় পেয়েছেন ভাই এই আইন? সংবিধানের কোথায় পেয়েছেন আপনারা? চলুন তাহলে একটু সংবিধান দিয়েই আমরা দেখার চেষ্টা করি সংবিধানে কি বলা আছে। সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন 123 অনুচ্ছেদে 123 অনুচ্ছেদের আমরা যদি 3 নম্বরে যাই, 3 নম্বরের ক্ষয়ে কি বলা আছে দেখুন তো। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে যদি সংসদ ভেঙে যায়, একটা নির্বাচিত সরকারের যে 5 বছরের মেয়াদ থাকে সেই মেয়াদ যদি কোনো কারণে তারা সম্পূর্ণ করতে না পারে, আগেই যদি ভেঙে যায়, যেমন 2024 সালে অভ্যুত্থানের মুখে বা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ভেঙে গেছিল, তো তাই বলে কি 5 বছর গুনে গুনে 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য? সংবিধানে কি বলে? সংবিধানে বলছে ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তো আপনারা কই পেয়েছেন যে 2029 সালে নির্বাচন সংবিধান অনুযায়ী? এই ধরনের ননসেন্স মার্কা কথাবার্তা কেন বলেন আপনারা? এরপরে শর্ত হিসাবে বলা আছে যে ইলেকশন কমিশন যদি দৈব দুর্বিপাকের কারণে যদি ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে আরো 90 দিন বাড়ানো যেতে পারে। তার মানে ইলেকশন হতে হবে সরকার ভেঙে যাওয়ার 90 দিন বা 180 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে প্রশ্নটা আসতে পারে যে এই 90 দিন বা 180 দিন হিসাব করলে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে, সেই নির্বাচন 2026 সালে গেছে কেন? এটা তো কেন গেছে? এর দায় কার? ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, তিনি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তিনি 90 দিন বা 180 দিনের মধ্যে নির্বাচন দেয়নি। তিনি নির্বাচন দেয়নি বিধায় সেই নির্বাচন 2029 সালে যাবে, এই ধরনের কুযুক্তি দেওয়ার তো কোনো সুযোগ নেই। আর তিনি যে ক্ষমতা, ডক্টর ইউনূস যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তাকে ক্ষমতা কুক্ষিগত করতে সহায়তা করেছে কারা? ক্ষমতা কুক্ষিগত করার পেছনে দোসর কারা? এই জামাত, এনসিপি, আপনারা যারা আছেন, শিশির মনিররা, নাহিদ ইসলামরা, আপনারাই এর দোসর। কারণ আপনারাই ডক্টর ইউনূসকে বলেছিলেন সংবিধান মেনে 90 দিন বা 180 দিনের মধ্যে কোনো নির্বাচন দেওয়ার দরকার নেই। আপনারাই বলেছিলেন ডক্টর ইউনূস 5 বছর থাকুক, 10 বছর থাকুক, বা কারা কারা যেন বলেছিল 50 বছর পর্যন্ত থাকুক। কিন্তু অপরদিকে বিএনপি তো তখন বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। ডক্টর ইউনূস দেশে আসতে পারেনি, শপথ নিতে পারেনি, তার আগেই মির্জা ফখরুল বলে ফেলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, আমরা আশা করি। তখন কিন্তু সেই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা তামাশা হয়েছিল। কিন্তু এখন দিন শেষে এসে মনে হচ্ছে মির্জা ফখরুল তখন ঠিকই বলেছিল। তিনি সংবিধানের নিয়ম মেনেই বলেছিল, তিনি সংবিধানের মধ্যেই ছিল, তিনি আইনের মধ্যেই ছিল। আইনের ব্যত্যয় যদি ঘটান সেটা আপনারা ঘটিয়েছেন। আপনারা 24 সাল বা 25 সালের নির্বাচনকে 26 সালে আনতে বাধ্য করেছেন। এখন এসে আপনারাই আবার প্রশ্ন করছেন যে নির্বাচন 26 সালে হয়েছে কেন এবং এটা সংবিধান অনুযায়ী হয়েছে কিনা। হিট দ্য পয়েন্ট নাম্বার 3। শিশির মনির সাহেব প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে ছিল কিনা। না, অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে সরাসরি কোনো টার্ম নেই, তবে সংবিধানের নিয়ম অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে। আমরা যদি একটু সংবিধান দেখে প্রুফ সহ কথা বলি, এভিডেন্স সহ ভালো হয়। সংবিধানের 106 আর্টিকেলে বলা আছে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকটে প্রতীয়মান হয় যে রাষ্ট্রে একটা ক্রিটিক্যাল মোমেন্ট উপস্থিত হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারবে এবং আপিল বিভাগ সেটির শুনানি করে তার মতামত রাষ্ট্রপতিকে জানাতে পারবে। এবং এই 106 আর্টিকেল অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছে, আপিল বিভাগ বিষয়টি শুনানি করে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে 106 আর্টিকেল ভিত্তিতে। তো তাহলে এরপরে যে শপথটা নেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে, তো সেই শপথও তো সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নেওয়া হয়েছে। তাহলে শিশির মনির সাহেব, আপনি একজন আইনজীবী হয়ে এই ধরনের প্রশ্ন কেন ছুটছেন? আপনি তো জানেন এই আইনগুলো।
রাজনীতি করেন তাই বলে যত্রতত্র যে কোনো ধরনের এই দুর্বল প্রশ্নও আপনাকে ছুড়তে হবে। সবাই ছুড়ে বিধায় আপনিও ছুড়বেন এই দুর্বল প্রশ্ন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 4। শিশির মনির সাহেব প্রশ্ন করেছেন যে অভ্যুত্থান সংবিধানে ছিল কিনা। কি হাস্যকর প্রশ্ন রে ভাই! অভ্যুত্থানের কথা সংবিধানে থাকবে কেন? তারেক রহমান এখন সরকার গঠন করেছে, তিনি কি সংবিধানে লিখে দিবেন যে বাবারা তোমরা যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো তাহলে সংবিধানে এই নিয়মে তোমরা আন্দোলন করো? মানে এই ধরনের খোরা যুক্তি দেওয়ার কোনো দরকার আছে? তা আবার অ্যাডভোকেট শিশির মনিরের মতো মানুষের? বিশ্বের কোন দেশে কি আছে যে সংবিধানে সরকার লিখে রেখেছে যে তোমরা আমাকে হটাইতে চাইলে সংবিধানের এই পন্থায় তোমরা আন্দোলন করবা? এটা লেখা থাকে কোথাও? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 5। আরো কিছু প্রশ্ন আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি। তার মধ্যে একটা হলো যে শেখ হাসিনা যে পালিয়েছে বা শেখ হাসিনা যে আশ্রয় নিয়েছে সেটাও কি সংবিধান পরিপন্থী হয়েছে? ভাই, এই ধরনের বিষয়গুলোকে আপনারা সংবিধানের সাথে টানতে চান কেন? এগুলো কি সংবিধানের বিষয়? আপনি আজকে দেশে থাকবেন না দেশের বাহিরে থাকবেন, আপনি ঘরে খাবেন না ঘরে ঘুমাবেন, না বাহিরে খাবেন বাহিরে ঘুমাবেন, এগুলো কি সংবিধান দ্বারা নির্ধারিত করার বিষয়? সর্বশেষ হিট দ্য পয়েন্ট নাম্বার 6। আরেকটা প্রশ্ন সামনে আসছে যে এই গণভোট বা জুলাই সনদের জন্য তো রাষ্ট্রপতি কর্তৃক একটা আদেশ জারি করা হয়েছিল, তাহলে সেই আদেশ দ্বারা তো এটি বৈধ হওয়ার কথা, অবৈধ কেন হবে? সেই আদেশের নাম ছিল জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশটি জারি করেছিল কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি এই আদেশ জারি করতে পারে? রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী শপথপ্রাপ্ত ব্যক্তি, তিনি সংবিধান পরিপন্থী কোনো আদেশ জারি করতে পারেন না, সেই এখতিয়ার তার নেই। বরং ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্রপতিকে চাপ দিয়ে এই ধরনের একটা অবৈধ আদেশ জারি করিয়েছে। তো এই আদেশই তো সংবিধানে অবৈধ, এটির কোনো আইনি ভিত্তি নেই। তো এই আদেশে কি বলা আছে না বলা আছে তাই দিয়ে জুলাই সনদ বা গণভোটের বৈধতা হিসাব করা মূর্খতা, পাগলামি বা হিপোক্রিয়েট ছাড়া আর কিছু? এই কথা বলে আজকে আলোচনা শেষ করলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।